যেন দুর্গাপুজোর আহ্বান দিচ্ছে, চারিদিকে কাশফুলের গন্ধ। এহেন পরিস্থিতিতে দুর্গাপুজোর পরেই কালী পুজো, সেই কালী পুজোতে তোমরা পূর্বাচল তরুণ সংঘ থেকে এবছর থিম বানাচ্ছ সিদ্ধেশ্বর, প্রায় 52তম বর্ষের পুজো। কি বলবে তোমাদের পুজো নিয়ে? আমরা দীর্ঘ 52 বৎসর আমাদের যারা উত্তরসূরি ধরব, যারা বিগত দিনে পুজো পরিচালনা করতেন, তাদের পরে আমাদের প্রজন্মে যারা আমরা এই পুজো পরিচালনা করি, আমরা থিমের উপরেই আমাদের ভাবনাটা রাখি এবং এর প্রতি আকৃষ্ট হয়ে বিভিন্ন জায়গার থেকে মানুষ আমাদের এই পুজো দেখতে আসেন। পূর্ব শিবাচল তরুণ সংঘ একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। সমস্ত সমাজসেবামূলক কাজের পাশাপাশি এই মাতৃ আরাধনা আমাদের একটা বিশেষ শক্তি যোগায়। এবারের ভাবনা তোমাদের সিদ্ধেশ্বর, এই সিদ্ধেশ্বর ভাবনার মাধ্যমে তোরা মানুষকে কি আভাস দিতে চাইছো? আমরা শিব একটি শক্তি, আমরা এই শক্তির যেরকম মাতৃশক্তি, এর পাশাপাশি শিবও একটি শক্তি। আমাদের মায়েরা যেরকম শিবের আরাধনা করেন এবং আমরা প্রত্যেকে শিবের আরাধনা করি, তাই আমরা শিবের এই শক্তিটাকে, মায়ের পাশাপাশি শিবের শক্তিকেও আমরা বহন করতে চাই। একটু আগে তুমি একটা কথা বললে যে পূর্ব শিবাচল তরুণ সংঘ নাকি সারা বছর বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকে। তোমার সারা বছর কী কী জনকল্যাণমূলক কাজ? আমাদের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মধ্যে আমরা এই 2 মাস আগেই আমরা একটি বৃহৎ রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত করেছি এবং তার পাশাপাশি ফর্টিস হসপিটালের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরিষেবা এবং সংঘ নেত্রালয় উত্তর 24 পরগনার একটি বিশিষ্ট চক্ষু চিকিৎসা কেন্দ্র, তাদের মাধ্যমে আমরা বিভিন্ন প্রচুর মানুষের আমরা চক্ষু অপারেশন সারা বছর ব্যাপী, এটা আমরা শুধু পুজোর এই কটা দিনের মাধ্যমে না বা কয়েকটা ক্যাম্প করলাম তার মাধ্যমে সারা বছর আমরা এটা চালাই। এবং আমাদের এই সংগঠনে দীর্ঘদিন ডক্টর শিবানী গুহ, তিনি আমাদের ক্লাব থেকে একটি বড় হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র উনি চালান। তার তত্ত্বাবধানে এবং তার চিকিৎসায় বহু মানুষ অঞ্চলে উপকৃত হয় এবং আমাদের এই সংগঠনে আমাদের 7টি অক্সিজেন সিলিন্ডার আছে। আমাদের আরও বিভিন্ন রকম পরিষেবা, সমাজসেবামূলক পরিষেবার মধ্যে যা পড়ে, বিভিন্ন ছেলে মেয়ে শিক্ষামূলক কোনো প্রয়োজনে যদি আমাদের ক্লাবের দ্বারস্থ হন এবং আমাদের কাছে সাহায্য প্রার্থী হন, কোনো দুরারোগ্য ব্যাধিতে যদি কেউ চিকিৎসার জন্য আমাদের কাছে আসেন, আমরা তার সমস্ত রকম ব্যবস্থা আমরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে কোথাও স্বল্প মূল্যে, কোথাও বিনামূল্যে আমরা করে দেওয়ার চেষ্টা করি। দাদা, আরেকটা কথা না বললেই নয়, এই পরিস্থিতিতে আমাদের সমাজের বেশ কিছু অংশ ডুবে আছে অন্ধকারে। কি বার্তা দেবে সে সকল সাধারণ মানুষকে আলোর জগতে উঠে আসার জন্য? আমরা এর আগের বছর, গত 2 বছর আগে আমরা যে থিমটি তুলে ধরেছিলাম, আমরা সম্প্রীতি, আমরা 2টি দেশের সম্প্রীতিকে আমরা তুলে ধরেছিলাম এবং গত বছর আমরা যে থিমটিকে তুলে ধরলাম, অন্ধকার থেকে আলোয় ফেরা। আমরা অন্ধকার জগতে, শুধু অন্ধকার জগৎ মানে অসামাজিক কাজকর্ম নয়, আমরা বিভিন্ন দিন যে ভুলভ্রান্তিগুলো করছি সেখান থেকে যেন সাধারণ মানুষ সঠিক পথে এবং সুস্থ পথে যাতে ফিরে আসে, সেই বার্তা দিয়েই আমরা আমাদের থিমটিকে প্রতিবার আমরা প্রতিষ্ঠিত করি এবং মানুষ আসে বলেন আমরা কিন্তু এতটা শক্তি পাই। দর্শক যদি না আসতেন এবং সর্বোপরি আপনারা যারা মিডিয়ার ভাই, যারা আমাদের এই পুজোটিকে সম্প্রচার করেন, মানুষের কাছে তুলে ধরেন এবং আপনাদের এই প্রচারের মাধ্যমে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এই পুজো দেখতে আসে, তাই আপনাদেরও বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্লাবের সভাপতি সুভাষ সাহা, সম্পাদক চিন্ময় দাস, পুজো কমিটির 2 সম্পাদক সোমনাথ সাহা, নিত্য সাহা, পুজো কমিটির সহসভাপতি সমীরণ সাহা, সঞ্জয় পালি আরেকজন অবশ্য অনুপস্থিত, এবং আমাদের সভাপতি মধুসূদন ভৌমিক, বিশেষ কাজে তিনি বাইরে গেছেন। আমাদের কোষাধ্যক্ষ, হিসাব পরীক্ষক, আমাদের জামাইবাবু আমাদের উপদেষ্টা কমিটিতে আছেন, অরূপদা আছেন, প্রত্যেকেই, গণেশদা আমাদের সিনিয়র সদস্য এবং আমাদের প্রতিটি মহিলা সদস্য যারা এবছরের পুজোতে বিশেষভাবে আমাদের প্রতিটি সদস্যের পরিবার এবং মা বোনরা যেভাবে এগিয়ে এসছেন, আমাদের এটা একটি আলাদা শক্তি আমরা এর মাধ্যমে পেয়েছি। করেছিলাম আমাদের খুঁটি পুজোর যে ব্যানার গত 15ই আগস্ট আমরা তুলেছিলাম, 18ই আগস্ট
আমরা তুলেছিলাম। আমাদের খুঁটি পুজোর ব্যানার দিয়েই আমরা একটি আলোর রোশনা অঞ্চলের মানুষের কাছে দেখিয়েছিলাম। আমাদের যে মূল যে ব্যানার যেটি তোলা হবে আগামী 13ই অক্টোবর আমাদের একটি অঙ্কন প্রতিযোগিতা আছে। এটাও একটা সামাজিক কর্মসূচির মধ্যে। আমরা বাচ্চাদের একটি শিক্ষামূলকভাবে আমরা অঙ্কন প্রতিযোগিতা প্রত্যেকবার করি। দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসে, ছেলেমেয়েরা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমরা সেই প্রতিযোগিতায় দিনই একটি বিজয় সম্মেলনী করব এবং আমাদের আলোক রোশনা ওই দিন আমাদের যে মূল ব্যানার তোলা হবে সেই ব্যানারের দিনই আমরা এখানে উপস্থাপনা করব। এবং আলোর ব্যানার যেটি ভাই সাংবাদিক বললেন, আমাদের মূল ফটকদ্বার এই পুজো মণ্ডপের আপনারা প্রত্যেকে জানেন নিমতা থানার উল্টো দিকে, তাই ওখান থেকে আমরা আলোক রোশনা আমাদের মণ্ডপ অবধি আমরা নিয়ে আসি, যার মাধ্যম দিয়ে আমাদের এখানে মানুষ প্রবেশ করেন। আপনার নাম? আমার নাম সুভাষিস আচার্যি, আমাকে সবাই কানু বলে চেনেন। আমাদের দুই পৌরপিতা এবং পৌরমাতা বীণা ভৌমিক এবং গৌতম করঞ্জায় তারাও উপস্থিত ছিলেন, তারাও আমাদের সাথে আছেন এবং উপস্থিত ছিলেন আমাদের সর্বসময় আমাদের যিনি আলাদা শক্তি যোগান উত্তর 24 পরগনা জেলার অন্যতম সমাজসেবী এবং শিক্ষা কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট মাতৃসাধক শঙ্কর চ্যাটার্জি মহাশয়। দাদা, আপনি একজন থিম মেকার, আজকে বিরাটি এই ক্লাবে থিম মেকার হিসেবে তাদের শিল্পকর্মকে আপনি তুলে দেবেন, কী চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছেন? দেখুন, আমরা সবসময় ছোট থেকেই দেখে এসেছি যে কালির নিচে শিব থাকে, ঠিক আছে। তো এটার একটা পিছনে একটা গল্প আছে, গল্পটা ছোট্ট একটুখানি বলছি। সেটা হচ্ছে যে রাক্ষসদের ভেতরে যখন রক্তবীজ, যখন মানে তাকে কেউ মারতে পারছিল না, তখন দেবী দুর্গার আর এক রূপ বেরোয় কালী। সে হচ্ছে রক্তবীজের সব রক্ত নিজের ভেতরে নিয়ে, কারণ সেই রক্তটা ভূমিতে পড়লেই সেখান থেকে আবার হাজারো হাজারো ওষুধ তৈরি হচ্ছিল। তো সেখান থেকে সেই কালী রক্তটাকে খেয়ে নিয়ে পুরো সেই রক্তবীজকে মেরেছিল, মানে হত্যা করেছিল। তো তারপরে সেই কালী তাণ্ডব শুরু করে। তাণ্ডব শুরু করাতে সেই তাণ্ডব এতটাই বিশাল মাত্রায় চলে যায় যে আমাদের পৃথিবী ধ্বংসের পর্যায়ে চলে যেত। তো সেখান থেকে দাঁড়িয়ে দেবাদিদেব মহাদেব তার কাছে সবাই যায়, আরও দেবতারা গিয়ে তাকে বলে আর কি যে এই ব্যাপার। তো সে গিয়ে যখন কালীকে দেখে বা তাকে বলে, সে থামতে চায় না, তার তাণ্ডব নৃত্য সে থামাতে চায় না। তখন সে কালীর নিচে শুয়ে পড়ে। তখন সে স্বামীকে পায়ের নিচে দেখে লজ্জা পেয়ে তার জিভটা বেরিয়ে যায়, আর এইভাবেই কালীর সৃষ্টি হয়েছে। তো এই ফরমেশনটা আমরা ছোট থেকেই দেখে আসছি। কিন্তু আজকে যদি ধরুন শিবের ভেতরে কালীর পুজো হতো তাহলে সেটা কেমন হতো? তো সেই কল্পনা শক্তিতেই এইখানটাতে কাজটা করা হচ্ছে। তো নাম দেওয়া হয়েছে সিদ্ধেশ্বর, কিন্তু শিবের ভেতরে কালীর পুজোটাকে আমরা দেখাতে চাইছি। আর কিছু জিনিস সাসপেন্স থাক, সব জিনিস আমরা বলতে চাইছি না বা আমি রিভিল করতে চাইছি না, সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। থ্যাংক ইউ। কী উপাদান আপনি ব্যবহার করছেন? দেখুন, উপাদান তো বলতে গেলে এখানটাতে অনেক কিছুই থাকবে। এবার স্পেসিফিকভাবে সব কিছু বলাটা এই মুহূর্তে সম্ভব না বা পসিবল না। যেরকম বাঁশ, দড়ি, কাঠ, থার্মোকল, প্যারিস, ফাইবার সব কিছুই যেরকম থাকে সেরকমই থাকবে। কিছু নিত্য নতুন জিনিস দেখতে পাবেন, এটা আমি আশা করি। আর মানে একটা মায়া ক্রিয়েট হয়ে যাবে, এতটুকু বলতে পারি। আপনার নাম? আমার নাম সায়ন মণ্ডল।